ঘরে বসে নিজে নিজেই সরকারি চাকরির আবেদন করুন খুবই সহজে। সবগুলো ধাপ দেখাবো। এই ভিডিওটা দেখলে সরকারি চাকরির আবেদন সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। এই ভিডিওতে দেখাবো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন কোথায়, কোন পদে আবেদন করবেন, আবেদন কিভাবে করবেন, আবেদন কপি ডাউনলোড কিভাবে করবেন, পরীক্ষার ফি জমা দেবেন কিভাবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে, পরীক্ষার হল কোথায় পড়বে, পরীক্ষার হলে কি কি নিতে পারবেন, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সাধারণ ধারণা দিব, প্রয়োজনীয় কিছু কথা বলবো যা অবশ্যই জানতে হবে। সর্বপ্রথম আমরা দেখব আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন কোথায়। চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে aljob.teltok.com.bd-তে যেতে হবে। এটা হচ্ছে টেলটকের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, আবার কম্পিউটারও ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটের উপরের দিকে প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জব নামে দুটো অপশন রয়েছে। আপনি অবশ্যই গভর্নমেন্ট জবে ক্লিক করবেন। বর্তমান সময়ে যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনার সামনে শো হবে। তো আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনার জেলা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সাধারণত সারা বছরই এখানে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে থাকে। তো আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করব সেটা হলো সিভিল সার্জন কার্যালয় পাবনা। তো সেটা আমি খুঁজে নেব। এখান থেকে আমি খুঁজে পেয়েছি সিভিল সার্জন কার্যালয়ের যে অপশনটি রয়েছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। পেজটি সম্পূর্ণভাবে লোড হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, কারণ নিচের দিকে একটি নোটিশ চলে আসবে। অবশ্যই আপনাকে নোটিশটি দেখতে হবে। সম্পূর্ণভাবে নোটিশটি চলে আসলে আপনি সম্পূর্ণ নোটিশটি একবার সুন্দর করে পড়ে নেবেন। এখানে স্ক্রল বার রয়েছে, স্ক্রল বার দিয়ে আপনি উপর নিচে করতে পারবেন। এতক্ষণ দেখালাম আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কোথা থেকে পাবেন। এখন দেখাবো আপনি কিভাবে পদ নির্ণয় করবেন, অর্থাৎ কোন পদে আবেদন করবেন সেটা কিভাবে নির্ধারণ করবেন। সর্বপ্রথম আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে দেখবেন। প্রথমে দেয়া থাকবে পদের নাম, গ্রেড, কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলো দেওয়া থাকবে। এগুলো সম্পূর্ণভাবে দেখে আপনার যে সিভি রয়েছে সেই সিভির সাথে যে পদটা সবচেয়ে ভালো যায় সেই পদটাতে আবেদন করবেন এবং দেখবেন যে পদটাতে সবচেয়ে বেশি সংখ্যক লোক নেবে সেই পদটাতে আবেদন করার চেষ্টা করবেন। নিয়োগ বিজ্ঞপ্তির নিচের দিকে আপনি অনেকগুলো তথ্য পেয়ে যাবেন। অবশ্যই সম্পূর্ণ তথ্য আপনাকে পড়তে হবে। সেখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে আবেদনের শুরু এবং শেষ তারিখ, কত টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং পরীক্ষার ফি কিভাবে আপনি জমা দিবেন। পরবর্তীতে ধাপে ধাপে আমরা এই সকল প্রসেসগুলো দেখাবো। সো অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য পেজের বাম পাশে সবগুলো পদের নাম দেওয়া থাকবে। আপনি যে পদটিতে আবেদন করবেন সেই পদে ক্লিক করবেন। আমি হেলথ অ্যাসিস্ট্যান্টে আবেদন করব, এই জন্য হেলথ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম। উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও লেখা রয়েছে। এই অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করে দিবেন। আপনার সামনে দুটি অপশন আসবে, একটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাডভার্টাইজমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তির ডাউনলোড হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এরপর যে অপশনটি আসবে এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু হেলথ অ্যাসিস্ট্যান্টে আবেদন করব এই জন্য আমি হেলথ অ্যাসিস্ট্যান্টে টিক দিয়ে নেক্সট করে দিব। পরবর্তীতে আরেকটি অপশন আসবে। এই অপশনের অর্থ হলো আপনার যদি অ্যালজবস অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। আমি নো করে নেক্সট করে দিচ্ছি। মেইন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে। এখান থেকে আপনি আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, বার্থ অফ ডেট, ন্যাশনালিটি, রিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন নম্বর, পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিয়ে করেছেন নাকি বিয়ে করেননি সেটা আপনাকে দিতে হবে, মোবাইল নাম্বার, জিমেইল, এগুলো তো আপনি দিতে পারবেন। বাট গুরুত্বপূর্ণ হচ্ছে কোটা এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। এই দুটো অপশন অনেকেই বোঝে না। তো কোটা অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধা হন, মুক্তিযোদ্ধার ছেলে হন, মুক্তিযোদ্ধার নাতি হন, প্রতিবন্ধী হন কিংবা
ভিডিপি সদস্য হন, এই ধরনের যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু কোনো কোটা নেই তাই আমি নন কোটা সিলেক্ট করে দিব। পরবর্তীতে রয়েছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলতে বোঝায় আপনি সরকারি কোনো চাকরিতে বর্তমানে অবস্থান করছেন কি না, অথবা কোনো রাজনৈতিক দলের প্রার্থী কি না। যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে থাকেন বা ইতিপূর্বেই কোনো সরকারি চাকরির সাথে জড়িত হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হয়ে থাকেন, সরকারি কোনো চাকরির সাথে সংশ্লিষ্টতা না থাকে, তাহলে এখান থেকে নন সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি কোনো চাকরির সাথে সংশ্লিষ্ট নেই এই জন্য আমি নন সিলেক্ট করে দিচ্ছি। পরবর্তীতে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা। প্রথমে রয়েছে কেয়ার অফ। তো কেয়ার অফ বলতে বোঝায় আপনার গার্জিয়ান কে, বাবা নাকি মা। যেহেতু আমার গার্জিয়ান আমার বাবা, সেহেতু আমি এখানে ফাদার দিয়ে দেবো। আপনার যদি গার্জিয়ান আপনার মা হয় তাহলে মাদার দিয়ে দেবেন, আর যদি বাবা হয় তাহলে ফাদার দিয়ে দেবেন। পরবর্তীতে রয়েছে ভিলেজ অ্যান্ড রোড। তো এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন, আর যদি শহরে বাস করেন তাহলে ভিলেজ, রোড নাম্বার, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার এগুলো আপনি দিয়ে দিবেন। পরবর্তীতে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন, উপজেলা দিয়ে দিবেন, পোস্ট অফিস দিয়ে দিবেন, পোস্ট কোড দিয়ে দিবেন। পরবর্তীতে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এটা দিয়ে দিবেন, আর যদি সেম না হয় তাহলে পূরণ করে দিবেন। দু একটা অপশন বেশি থাকতে পারে, যদি দু একটা অপশন বেশি থাকে তাহলে অবশ্যই পূরণ করে দিবেন। পরবর্তীতে রয়েছে এসএসসি কোয়ালিফিকেশন এবং এইচএসসি কোয়ালিফিকেশন। আমি যে পদটিতে আবেদন করতেছি এই পদটিতে সর্বনিম্ন এইচএসসি কোয়ালিফিকেশন প্রয়োজন বা এসএসসি পাসের প্রয়োজন। এই কারণে আমি এইচএসসি পাস পর্যন্ত দিব। যদি আপনার স্নাতক করা থাকে বা মাস্টার্স করা থাকে তাহলে অবশ্যই আপনি সেটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার করা নেই আমি দিতেছি না। নিচে যে অপশনগুলো বাকি থাকবে এইগুলো আপনার পূরণ করার প্রয়োজন নাই। যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে জব এক্সপিরিয়েন্সটা পূরণ করতে পারেন, আর বাদবাকিগুলো যেরকম আছে ওইরকমই রেখে দিবেন। একদম নিচের দিকে একটি সিকিউরিটি কোড দেওয়া রয়েছে, এই সিকিউরিটি কোডটা দেখে দেখে আপনি পূরণ করবেন। পূরণ করার পর নিচে একটি টিক চিহ্ন বক্স রয়েছে, সেখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিবেন। সিকিউরিটির যে কোডটি ছিল সেটি পূরণ করার সঠিক হয়নি অথবা টাইম এক্সপায়ার হয়ে গেছে, এজন্য এরকম এরর মেসেজ চলে আসছে। এজন্য আমি গো ব্যাক ট্রাই অ্যাগেনে ক্লিক করব এবং পেজটি রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে এই ফর্মটি আবার চলে এসেছে। আমি ফর্মের সকল ডাটা পুনরায় চেক করব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। চেক করার পরে আমি আবার ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করব। আমি যে তথ্যগুলো ফর্মে দিয়েছি সেই তথ্যগুলো দেখাচ্ছে, সো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় তাহলে পরিবর্তন করার সুযোগ পাবেন। নিচের দিকে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে আপলোড ফটো আর একটি হচ্ছে আপলোড সিগনেচার। তো বুঝতেই পারছেন আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। উপর দিকে কিছু নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে আপনার যে ফটোটি রয়েছে সেটা 300x300 পিক্সেলের হতে হবে এবং সেটা 100 কেবির নিচে হতে হবে, এবং আপনার যে সিগনেচারটি রয়েছে সেটা 300x80 পিক্সেল হতে হবে এবং তার সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। তো উপরের নির্দেশনা অনুযায়ী আপনার কি করতে হবে, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আমি আমার কম্পিউটার থেকে একটি ফটো আপলোড দেওয়ার চেষ্টা করব, বাট ফটোটা আপলোড হবে না কারণ সেটি লার্জ সাইজ, 100 কেবির চাইতে বড়। তো আমাদের অবশ্যই 100 কেবির মধ্যে ছবিটা নিয়ে আসতে হবে। সো 100 কেবির মধ্যে ছবিটা নিয়ে আসতে হলে দুইটা পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে আপনি ফটোশপ দিয়ে সাইজ ছোটো করতে পারেন অথবা অনলাইন থেকেও সাইজটা ছোটো করতে পারেন। অনলাইন থেকে ফটোর সাইজ ছোটো করার জন্য প্রথমে একটি ব্রাউজারে চলে যাবেন, সার্চ অপশনে লিখবেন মেক ফটো 300x300। অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো ওয়েবসাইট থেকে আপনার ফটো রিসার্চ করতে পারবেন। সো আমি একটা ওয়েবসাইট ব্যবহার করতেছি, তো আপনারা দেখুন আমি কিভাবে কাজটা করি। আমি একটি ওয়েবসাইটে চলে আসলাম, এখানে
আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে। আপনি যে ওয়েবসাইটে যান না কেন এই অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আমি যে ছবিটা রিসার্চ করব সেই ছবিটা সিলেক্ট করে নিলাম। এবার আমি উইথ এবং হাইটটা 300-300-তে রেখে আমি জেপিজি ফরম্যাটে রেখে আমি আবার দেখে নিচ্ছি 300x300 দেখে আমি কি করব, রিসার্চ করব। তো আমার সেটিংগুলো সব কমপ্লিট আছে। এখান থেকে আমি ডাউনলোড করব। রিসার্চ করা ছবিটা এখন যদি আমি আপলোড দিই তাহলে কিন্তু খুবই সহজে আপলোড নিয়ে নেবে। সিগনেচারের ক্ষেত্রেও একই প্রসেস বা একই পদ্ধতি ব্যবহার করতে হবে। আগে থেকেই আমি আমার সিগনেচারটা রিসার্চ করে রেখেছি, তো এখান থেকে আমি আপলোড করে দিলাম। এবার টিক দিয়ে সাবমিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি চলে আসছে। অ্যাপ্লিকেশন কপিতে আপনি সকল প্রকার ইনফরমেশন দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে একটি ডাউনলোড অপশন পাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আবেদন তো করে ফেলেছেন, কিন্তু আপনার এই আবেদন গ্রহণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পরীক্ষার ফি জমা দিবেন। তো অবশ্যই আবেদন করার পর পরীক্ষার ফি জমা দিতে হবে। তো পরীক্ষার ফি কিভাবে জমা দিবেন চলুন এখন দেখে আসি। আপনি যে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করেছেন এবং প্রিন্টার দিয়ে প্রিন্ট করেছেন, সেই কপির নিচের দিকে কিভাবে আপনি পরীক্ষার ফি জমা দিবেন তার বিবরণী দেওয়া রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি তার টাকা কিভাবে আমি পে করব সেটা দেওয়া রয়েছে। তো এই অনুযায়ী আমি এখন এসএমএসের মাধ্যমে টাকা পেমেন্ট করব। পরীক্ষার ফি প্রদানের জন্য অবশ্যই আপনাকে টেলটক সিম ব্যবহার করতে হবে। অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করলে হবে না, অবশ্যই আপনাকে টেলটকের সিম ব্যবহার করতে হবে। তো আমি আমার যে টেলটক সিমটি রয়েছে সেই সিমের টাকা পরিমাণটা দেখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 237 টাকা রয়েছে, অর্থাৎ আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে সিমে। পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকা অবস্থায় আমি আমার ফোনের মেসেজ অপশনে চলে এসেছি। সো আপনি আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 1622 নাম্বারে মেসেজ করব, এই জন্য আমি 1622 লিখে নিলাম। অ্যাডমিট কার্ডে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে আমি লিখতেছি। সো আপনারা দেখেন আমি কিভাবে কাজগুলো করি। প্রথম মেসেজটা কি দিবেন সেটা সম্পূর্ণটাই অ্যাপ্লিকেশন কপির উপর লেখা থাকবে, আপনি জাস্ট দেখে দেখে লিখে দেবেন। প্রথম মেসেজটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। এখন প্রথম মেসেজটা পাঠানোর পর আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফিরতি একটি মেসেজ চলে এসেছে। এই মেসেজে একটি পিন রয়েছে এবং আমাকে দ্বিতীয় মেসেজটি কী করতে হবে সেটিও লেখা রয়েছে। তো আমি সেটি দেখে দেখেই দ্বিতীয় মেসেজটি লিখে পাঠিয়ে দিচ্ছি। দ্বিতীয় মেসেজটি আমি লিখে পাঠিয়ে দিলাম। কিছু সময় অপেক্ষা করার পর আমার কাছে আরেকটি মেসেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মেসেজ চলে এসেছে। সো এই মেসেজে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড রয়েছে। আমাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে। এসএমএসের মাধ্যমে যে টাকাটা পেমেন্ট করেছেন সেই টাকাটা পেমেন্ট হয়েছে কি হয়নি সেটি দেখার জন্য ভিডিওর প্রথমে যেখান থেকে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে উপরের দিকে পেমেন্ট স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে। এখানে আপনার ইউজার নেমটি দিয়ে ক্লিক করলেই এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড লেখা রয়েছে। এবার দেখাবো কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, পরীক্ষার হল কোথায় পড়বে, পরীক্ষার হলে কি কি নিতে পারবেন। আমি মার্চ মাসের প্রথম দিকে অ্যাপ্লাই করেছিলাম এবং মে মাসের শেষের দিকে আমার ফোনে একটি মেসেজ আসে। মেসেজটি আপনি দেখতে পাচ্ছেন। তো মেসেজের নিচের দিকে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড ইজ অ্যাভেলেবেল, একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর একটি পেজে নিয়ে আসছে। সো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মেসেজেও রয়েছে এবং আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তখনও আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়েছিলাম। তো সেই পাসওয়ার্ডটি এবং ইউজার নেমটি এখানে বসিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করে দিলাম। লগ ইন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি অ্যাডমিট কার্ড চলে এসেছে। সো এটি হচ্ছে আমার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় এই অ্যাডমিট কার্ডটি আপনাকে নিয়ে যেতে হবে। আমি যে অ্যাডমিট কার্ডটি পেলাম, এই অ্যাডমিট কার্ডে দেখতে পাচ্ছেন প্রথমের দিকেই রয়েছে আমি যে পদে আবেদন করেছিলাম সেই পদের নাম এবং উল্লেখযোগ্য আমার রোল নম্বর রয়েছে, আমার নাম রয়েছে, বাবা মার নাম রয়েছে এবং এক্সাম ডেট অ্যান্ড টাইম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যে পদে আবেদন করেছিলেন সেই পদে কত তারিখে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু অ্যাডমিট কার্ডের উপর থাকবে। এবং এক্সাম সেন্টার, আপনার যে সেন্টারটি কোথায় পড়েছে, কোন কলেজে পড়েছে, কত নম্বর ফ্লোরে পড়েছে, কত নম্বর রুমে পড়েছে আপনার সিট, সেটা কিন্তু অ্যাডমিট কার্ডের উপর উল্লেখ করা থাকবে। অ্যাডমিট কার্ডের নিচের অংশে কিছু নির্দেশনা দেওয়া থাকবে, এগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন। আপনি যদি চাকরির পরীক্ষা প্রথম দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে চাকরির পরীক্ষা দেওয়ার সময় আপনি কোনো রকম ডিভাইস নিতে পারবেন না। সোজা কথা বলতে গেলে আপনি আপনার কাপড় চোপড়, অ্যাডমিট কার্ড, কলম, ফাইল, স্কেল ব্যতীত অন্য কোনো কিছু নিতে পারবেন না। কোনো ধরনের মোবাইল, ব্যাগ, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস এবং কি অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের পোশাকও কিন্তু পরে যেতে পারবেন না। আপনি যদি ভুল করে মোবাইল ফোন, ব্যাগ নিয়ে যান তাহলে অবশ্যই পাশের কোনো দোকানে রেখে তারপরে হলে ঢুকতে হবে বা পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে। অথবা পরীক্ষার কেন্দ্রের পাশে কিছু দোকান পাওয়া যায় যারা এই ব্যাগগুলো টাকার বিনিময়ে 2 থেকে 3 ঘন্টা জমা রাখে। তো সেখানে আপনি ব্যাগ কিংবা মোবাইল রেখে তারপর পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সাধারণ কিছু ধারণা দেব এবং প্রয়োজনীয় কিছু কথা বলবো যা জানা প্রয়োজন। চাকরির প্রস্তুতি সম্পর্কে কিছু বলতে গেলে এক কথায় বলতে হবে, আপনার যদি চাকরির প্রস্তুতি ভালো না থাকে তাহলে কখনোই আপনি চাকরির পরীক্ষায় টিকবেন না। আপনাকে বুঝতে হবে একটি পদের জন্য 10 থেকে 20 হাজার প্রার্থী পরীক্ষা দিচ্ছে, তো অবশ্যই তাদের মধ্যে আপনাকে বেস্ট হতে হবে, তাহলেই আপনি চাকরির জন্য টিকবেন। তো সাধারণত ধরা হয় আপনি যে চাকরির পরীক্ষাটা দিচ্ছেন সেখানে আপনি যদি 100-র মধ্যে 70 থেকে 80 প্লাস মার্ক পান তাহলে আপনি টিকার সম্ভাবনা অনেক বেশি। তো 70 থেকে 80 মার্ক পাওয়া কিন্তু সহজ কথা নয়। তো অবশ্যই তার জন্য আপনাকে অনেক বেশি প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতি কিভাবে নেবেন? প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনি অনেক বেশি রিসার্চ করতে হবে যে কোন কোন বিষয়ের উপর বেশি প্রশ্ন আসে সেই সব বিষয়ে পড়তে হবে। এবং দেখবেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যে আপনি কোন কোন বিষয়গুলো পড়লে অনেক বেশি কমন পাওয়া যায়। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, পড়তে হবে। সো এটি যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ইউটিউবে ঘাটলে কিন্তু অনেক ভিডিও পাওয়া যায়, সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখবেন এবং আপনার বাড়ির আশেপাশে যে বড় ভাই, কাকা রয়েছে যারা ইতিপূর্বেই অনেক চাকরির পরীক্ষা দিয়েছে এবং চাকরি করে, সো তাদের কাছ থেকে আপনি এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনি চাকরির পরীক্ষায় টিকতে পারবেন। আপনাকে অনেক বেশি খাটুনি করতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পরীক্ষায় টিকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি আর অনেক বেশি কথা বলবো না। তো ভিডিওটা দেখে যদি কোনো ইনফরমেশন ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর নিচে একটি লাইক দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন। তো এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।